ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর তালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। নানা দাবি আদায়ে রাস্তা অবরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার রেশ ধরে কিছুটা বিশৃঙ্খল অবস্থায় দেশ। সে সুযোগে নানা জায়গায় ভাঙচুর, দখল আর হেনস্থার সংবাদ আসছে প্রতিদিন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে নস্যাৎ করার জন্য কিছু ব্যক্তি ষড়যন্ত্র চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ব্যক্তি বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। এসব অভিযোগের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মকভাবে সমর্থন জানিয়ে তিনি বলেছেন তারা একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ চায়। এদিকে ছাত্র আন্দোলনের মুখে টানা 15.5 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর কৌশলী অবস্থান নিয়েছে বিলুপ্ত সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও। নিজেদের অস্তিত্ব রক্ষায় ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছে দলটি। ছাত্র জনতার আন্দোলনের পট পরিবর্তনের পর গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে, আওয়ামী লীগ সরকার পতনের পর কেমন হতে যাচ্ছে বিএনপি এবং জাতীয় পার্টির রাজনীতি, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কি ভাবছে তারা, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। যে পরিস্থিতি অবস্থানে দেশ আছে, আমরা একটু আলোচনাই করতে চাই যে এই পরিস্থিতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং রাজনৈতিক দলগুলো এই সরকার পরিচালনায় কতটুকু সাহায্য করবে এবং তাদের রাজনৈতিক সংস্কৃতি, আচরণ কি হতে যাচ্ছে বা তাদের কর্মসূচি বা তাদের অবস্থান কি হতে যাচ্ছে, তাই আমরা একটু জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অতিথিকে কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি শুরুই করতে চাই রুহিন হোসেন প্রিন্সকে দিয়ে। স্বাগত জানাই রাজকাহনে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, 12 দিনের মতো সময়কাল কেটেছে যখন আসলে নতুন সরকার এখনো পর্যন্ত দায়িত্বভার নিয়েছে, কিন্তু দেশের পরিস্থিতি যে স্বাভাবিক হতে চলেছে কিনা আমরা এখনো জানি না, কারণ নানা জায়গায় আমরা নানা ধরনের বিশৃঙ্খল অবস্থার খবর পাচ্ছি এবং সেখানে রাজনৈতিক দলগুলোই জড়িত। সেখানে বলা হচ্ছে, কিছু ছাত্রের নাম বলা হচ্ছে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে তারা কোনোভাবে এইসবের সাথে যুক্ত নয়। তাহলে কারা আসলে এই বিশৃঙ্খলতা করছে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কংক্রিট ফর্মে যদি কথা বলি, কারণ ইতিমধ্যে সময় গড়িয়ে গেছে, অনেক আলোচনা পুরনো হয়ে গেছে, আমি সেদিকে না ঢুকেই যদি বলি যে একটা ছাত্র গণবিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, তার মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, এটা আমাদের সবার জানা। তো একটা রাজনৈতিক দল হিসাবে মনে রাখা দরকার, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা দীর্ঘদিন ধরে এই সরকারের, মানে আগের যে সরকার ছিল তার ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সংগ্রাম করে আসছিলাম এবং আমাদের কথাটা পরিষ্কার ছিল, দুঃশাসনের অবসানের সাথে সাথে ব্যবস্থা বদলটা করতে হবে, এইটা ছাড়া মানুষের মুক্তি নেই। তো যাই হোক, একটা পর্যায়ে যখন হলো, ঘটনাচক্রে আমরা দেখতে পেলাম যে আমাদের ছাত্র বন্ধুরাও শব্দটা আনলেন যে আমরা এক ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ আনতে চাই না। তার মানে একটা ফ্যাসিস্টিক শাসন বা ব্যক্তির উচ্ছেদের সাথে সাথে সেই ব্যবস্থা বদলের কাজটাই করা দরকার প্রধান। এবং মনে রাখতে হবে এই কাজগুলো কিন্তু একটা রাজনীতির কাজ। আজকেও আমরা সব কথা অত ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু এটা একটা মনে রাখা দরকার, এটা একটা মাইলস্টোন যে একটা রাজনীতির বড় কাজ। এবং আমরা আশা করেছিলাম শুরুতে এই যে একটা কি বলে যে সরকার গঠন অন্য জায়গাগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এবং দেখবেন ছাত্র বন্ধুরা বা ওনারাও বললেন কথা বলছে, আমরা কিন্তু বিবৃতি দিয়ে কথা বলেছি যে আমাদের সাথে কেউ কোনো কথা বলে নাই। সেটাকেও আমি কোশ্চেন করছি না বা আমরা বামপন্থীরা কোশ্চেন করি না, এই কারণে যে এটা তো গণ অভ্যুত্থানের ফসল, মানে সবারই ফসল। সুতরাং আমরা চাই তারা এর চেতনা বাস্তবায়নে ভূমিকা রেখে যাবে। আমি এই কথার মধ্য দিয়ে আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে আমরা ইতিমধ্যে ওনার আমন্ত্রণ জানিয়েছেন, দেখা করেছি, যেটা বলেছি যে আপনাদের প্রতি কাজের প্রতি আমরা সমর্থন জানাই। আমরা দেখতে চাই যে আপনারা কোনো প্রশ্নবিদ্ধ যাতে না হন। প্রশ্নবিদ্ধ যদি হন, আপনারা যদি এমন কোনো কাজ, এত বলার সুযোগ আসে নাই বা সময় হয়নি বলে ওটা বলিনি, শুধু ওই পয়েন্টটাই বলেছি যে প্রশ্নবিদ্ধ হলে যে কাজটা করার দরকার সেটা করতে পারবেন না। আশা করব সেটা আপনারা বিবেচনা করে এগিয়ে যাবেন। ওনারা সেই কাজ যথাযথভাবে করলে আমাদের দিক থেকে আরও বেশি সমর্থন। কোন কাজটা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে হয়? না, আমি নির্দিষ্ট কাজ আছে। জি, আসছি একটু পরে।
সেটা এই মুহূর্তে এক দুই করে বলার হয়েছে আমি তা বলছি না, কিন্তু বলছি যে কোনো কাজ যেটা ধরেন আপনার চোখে বা মানুষের চোখে, আমি এই আই দিয়েই দেখার চেষ্টা করি যে আমরা বলেছি আরেকটা কথা বলেছি, সেটা আমি বলি যে আপনি যে কাজগুলো সফল যদি করতে চান, জঞ্জাল তো অনেক, তা কি করতে হবে? সব জঞ্জাল তো আর পরিষ্কার করতে পারবেন না, কিন্তু একটা ট্রেন লাইন বেঁকাচোকা হয়ে গেছে বা যাই হোক, ওইটাকে আপনি মেরামত করে ওই ট্রেনে কতগুলো কাজটা শুরু করে দেন, নির্বাচিত সরকার এসে করবে। আর সবচেয়ে বড় কাজ হবে এখন ওই যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন, এটা তো কোনো দল বিজয়ী হয়নি, সুতরাং এইখানে দখলদারিত্ব করে আরেক দল এইখানে মাতবাড়ি করবে, সেটা তো চলবে না। আপনি এই কাজগুলো করতে হবে, জনগণের আস্থা ফিরে আনতে হবে, আর একটা ভালো ভোট যাতে করা যায়, কারণ ভোট তো বাংলাদেশে ছিলই না। সুতরাং সেই ভালো ভোটের জন্য দরকার হচ্ছে, যেমন আমাদের বয়ানে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ভালো নির্বাচনে যাওয়া। আমরা কালকেই নির্বাচন করতে বলছি না, কিন্তু বলছি আলোচনা তো শুরু করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে, এই কাজটা করাই তাদের প্রধান কাজ হবে। যদি ওনারা বললেন আমাদেরকে যে এই সব বিষয় নিয়ে ওনারা নাকি সেপ্টেম্বরে আলোচনা করবেন, যেটা আমার উপস্থিতিতে বলেছে বলে আমি বললাম, কিন্তু বিষয়গুলো হচ্ছে যে কতকগুলো কাজ, সময় কিন্তু এই কম একেবারে না। কিন্তু এখন আসলে দেশের পরিস্থিতি যা, তাতে কি এখন রাজনীতি, নির্বাচন এসব নিয়ে আলোচনার সময় এসেছে আসলে? না, আমি কিন্তু কথাটা একটু খেয়াল করে আবার রিপিট করছি, আমি যে কথাটা আমি শেষ করেছিলাম সেইখান থেকে আসি, তারপর আপনার ওই প্রশ্ন উত্তর হয়ে যাবে। ঠিক যে সময় আমরা কথা বলছি, ধরেন শুরুতে কতগুলো ঘটনা ঘটলো, হ্যাঁ একটা এই ধরনের ঘটনার পরে ঘটতে পারে, তার কি ছিল না ছিল পরে আমরা দেখব। এখন কেন আরো নানা ধরনের ঘটনা ঘটবে, মিডিয়ার উপরে আক্রমণ থেকে শুরু করে ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ, আমি প্রথম এক দুই দিনের কথাটা সেটা পরে দেখা যাবে। তাহলে এইগুলো তো ওনাদেরকে এই সময় কিন্তু কম গেল না, এইগুলো করতে হবে, ক্লিয়ার। আর আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্নটা আমি আবার রিপিট করছি, আমরা কিন্তু কালকে নির্বাচনের কথা বলছি না, কিন্তু আপনারা শুরু করতে বলেছেন। শুরু কোনটা আবার রিপিট করি, যে সেটা হচ্ছে আপনি অনেকগুলো কাজ করছেন না, ধরেন অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ওটা যেমন গড়ে তুলতে হবে। তা নির্বাচন নামক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং ব্যবস্থা ধ্বংস হয়েছে, তা আপনাকে তো বডি ল্যাঙ্গুয়েজে একজন রাজনৈতিক কর্মী আমাদের বুঝতে হবে যে এর সংস্কারের জন্য আপনি কাজ শুরু করছেন, আপনার রোড ম্যাপ কি আমাকে তো বুঝতে হবে, না বুঝলে আমরা তো অন্ধকারে আসি। আরেকটা কথা যেটা বলছিলাম, যে আপনি যে কাজটাই করেন সেটা যদি সফলতার দিকে যেতে চান, আমরা চাই সফল হন, তাহলে আমরা যারা মনে করি যে এই স্বৈরাচারের পতনের পরে একটা ব্যবস্থা বদল করে এগিয়ে যেতে হবে, তাহলে সবাই যাতে সেইখানে ভূমিকা নিতে পারে, জাগরণের ধারা যাতে ঠিক রাখতে পারে, তার জন্য আপনার ইনভলভমেন্টের কাজটা করতে হবে। সেইটা না করলে কিন্তু যে আকাঙ্ক্ষা আমরা করেছি, সেই আকাঙ্ক্ষা কি হবে আমি এখন বলতে পারি না। এটিও তাজ রহমান আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে যুক্ত আছেন। তিনি প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় পার্টি একটা প্রশ্নবিদ্ধ জায়গা সবসময়ের জন্য থাকে, আবারও সেই প্রশ্নের জায়গায় এসে পৌঁছেছে, কারণ জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগ সরকারের যতগুলি নির্বাচন ছিল সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার অন্যতম দল হিসাবে চিহ্নিত হয়েছে, যে আপনারা সেই নির্বাচনে না গেলে এককভাবে আওয়ামী লীগ সেই নির্বাচনটা করতে পারতো না। আপনারা এখন প্রধান উপদেষ্টার সমর্থন করছেন, তার কাজকে সমর্থন করছেন, কিন্তু আপনাদের রাজনীতিটা এখন কোন আঙ্গিকে, কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বিজ্ঞ আলোচককে। দর্শক শ্রোতা সালামের শুভেচ্ছা। আপনি বলছেন জাতীয় পার্টি এই সরকারকে, মানে যে সরকার চলে গিয়েছে তাদের সহযোগী ছিল, রাজনৈতিক সহযোগিতা করেছে নির্বাচন। তার আংশিক সত্য, আংশিক হলো জোর করে সহযোগিতার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 14 নির্বাচনে এরশাদ নির্বাচন থেকে সরে আসলেন, ভারতের সুজাতা সিং এসে নির্দেশ দিয়ে গেলেন এরশাদকে নিয়ে যাও, ধরে নিয়ে যাও, নাহলে নির্বাচন হবে না। এদেশে জামাত শিবির, বিএনপি রাষ্ট্র ক্ষমতা চলে আসবে। এরশাদ সাহেব বললো বিএনপি না জামাত শিবির কে আসবে সেটা তো বলুন না, দেশের মানুষ যাদেরকে নির্বাচনে ভোট দিবে তারা আসবে। পরে এরশাদ সাহেবকে সিএমএইচে নেওয়া হলো। এরশাদ সাহেব বলে আমি সুস্থ, আর্মিরা বলেন আপনি সুস্থ না, আপনাকে নিয়ে যেতে হবে। এটা জাতি জানে, ইতিহাস জানে, সব রেকর্ড আছে। সেই 14 নির্বাচনে কিন্তু এরশাদ সাহেব নির্বাচন থেকে উদ্ধ করার জন্য আমাদেরকে বললেন, তার মধ্যে আমি একজন আপনার সামনে বসা, নির্বাচন করে নেই 14টি। 18-এর একই অবস্থা, সবাইকে যাওয়া হলো, বিএনপিও ছিল সেই নির্বাচনে। 18তে নির্বাচন করলাম, সেই নির্বাচনে আপনার 15 দিন আগে উইথড্র করতে হলো বাই ফোর্স। গভর্নমেন্টের ইনস্টিটিউশনালগুলো যেগুলা, যারা সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কথা, তারা সরকারি কর্মচারী না হয় আওয়ামী লীগের কর্মচারী হয়, বিরোধী দলের নেতাদেরকে নির্বাচন কে করবে, কে দাঁড়াবে, কে আসবে, কে জিতবে, সেই ফরম্যাটের মধ্যে যদি আপনি থাকেন, তো আমি ফরচুনেট না আনফরচুনেট সেটা এখন বলতে পারছি না, সেই 14তে উইথড্র করতে হলো। 24-এর দল থেকে নমিনেশন দেওয়া হলো, আমি নির্বাচন করি নাই। দল হিসাবে এই 14 নির্বাচনে এরশাদ সাহেবকে নেওয়া হলো, 18তে সবাই মিলে গেল। ভুল ত্রুটি রাজনীতি তো আছেই, কিন্তু জাতীয় পার্টি 3টা নির্বাচন কোনোটাতেই নিজের থেকে যাওয়ার কোনো সুযোগ, সরে আসারও সুযোগ ছিল না। 24-এ জিএম কাদের সাহেব অনেক চেষ্টা করেছিলেন সরে আসবেন, পারেন নাই। এটা দলের জন্য
আঞ্চলিক আন্তর্জাতিক শক্তির এদেশের রাজনীতিতে সবসময় সক্রিয় ছিল, এখনও এমনভাবে সক্রিয় যেটা আমার পাশে বসে আছেন আমার মিলন ভাই একটু পরে বলবেন, প্রিন্স ভাই তো বললেনই, এদেশের রাজনীতির পিছনে আড়াল থেকে যে শক্তিগুলো হাত নাড়ায়, থাবা দেয়, এই থাবাটা কখনো খুব জোরে যখন হয়ে যান তখন দেশ লণ্ডভণ্ড হয়ে যায়। যখন আস্তে আস্তে করে তখন আমাদেরকে দাবিয়ে রেখে তাদের পথে চালিত করে। এই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এই 15 বছর আওয়ামী লীগের শাসনে পুলিশ বাহিনীকে আওয়ামী লীগ বাহিনী করা হয়েছে, ইন্টেলিজেন্স বাহিনীকে আওয়ামী লীগ বাহিনী করা হচ্ছে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের কথা বলতে হলে জাতীয় পার্টি যারা বলবে তারা সংসদে যাবে, যারা বলতে পারবে না তারা সংসদে যেতে পারবে না। আমি তার জমানা সংসদে যেতে পারি নাই, বলতে পারি নাই। আপনার এই টকশোতে আমাকে এনে আপনি বেশি বলাইতেন, বলেন তো এটা কী হয়েছে, আপনি হাসতেন, বলতেন তাজ ভাই এরপরে কী হবে, আমি বলে যেতাম। এই গত সংসদের পরে আপনার এই টকশোতে প্রথমে এসে বলছিলাম যে আমেরিকার আপনার সিনেটে 100 জন সিনেটর, একজন ইন্ডিপেন্ডেন্ট নাই, আপনারা নিয়ে আসছেন 63 জন ইন্ডিপেন্ডেন্ট, যা আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আছে তার মধ্যে। 54 নির্বাচনে বঙ্গবন্ধু বলেছিলেন বাসানিকে যে এইগুলোতে নিয়ে আসার জন্য, বাসানি বলেছিল পার্লামেন্ট, এখানে যারা রাজনীতি বুঝে ল মেকিং করবে তাদেরকে নিয়ে আসতে হবে, তুমি লোকাল নেতাকে লোকাল রাজনীতি করতে দাও, অসম্মানের কোনো সুযোগ নাই। এটাই ডেমোক্রেসির পার্ট, এটাই ব্রিটেন আমেরিকাতে হচ্ছে। আপনি নিয়ে আসছেন পার্লামেন্টে 63 জন স্বতন্ত্র, জাতীয় পার্টি দিচ্ছেন 11টা, যা ইচ্ছে যাকে দেওয়ার জন্য দিচ্ছেন তাকে দেওয়ার নাই, দেন নাই। বিএনপি তো আসেই নাই, অন্য দলরা আসে নাই, আপনি জোর করে গণতন্ত্রকে হরণ করে বসে আছেন। একটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই, বিএনপি আসে নাই, অন্য অনেক দল আসে নাই, প্রায় 27টার মতো দল আসে নাই সেই নির্বাচনে। সেই নির্বাচনে জাতীয় পার্টি না যাওয়ার সুযোগ ছিল কিনা? জাতীয় পার্টি যদি মনে করে যে আমরা আসলে এই চাপে নতি স্বীকার করব, আমরা একটু সেখানে সরকারের অংশ হব, আমরা জেলে যেতে চাই না, এই ধরনের সুবিধার জন্য কি এক ধরনের সমঝোতা করেছে সবসময় জাতীয় পার্টি? দেখেন, আপনি এই প্রশ্নটা আমার মনে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণীতে যারা আছেন ওনাদেরকে একদিন যদি ডেকে এনে আপনি প্রশ্ন করেন, ওনাদের কাছে ক্লিয়ার আনসারটা বোধহয় ভালো হবে আসলে। বাট আমি ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির তো ছোট্ট একজন কর্মী হিসাবে আমরা মনে করি যে জাতীয় পার্টির 24-এর নির্বাচনে দলের চেয়ারম্যান অনেকভাবে আমাদেরকে বলেছিলেন, টকশোতে আমরা বলেছিলাম রিফর্ম না হলে নির্বাচনে কোনো ফায়দা হবে না গিয়ে, উনি নিজেও বলেছিলেন যে এই কর্তৃত্ববাদী সরকারের অধীনে নির্বাচনে গিয়ে নির্বাচনটা কোনো ফায়দা দেশের মানুষের হবে না, সম্ভাবনা। উনি যে বাধ্য হয়ে নির্বাচনে গিয়েছিলেন তার প্রমাণ হলো এই ছাত্র আন্দোলনের প্রথম দিন বলেছিলেন এরা মুক্তি সেনা, এদের গায়ে হাত দেওয়া, সংসদে দাঁড়িয়ে একমাত্র প্রতি জেম কাদের কিন্তু এই সংসদ শেষ হওয়ার আগে, অধিবেশন শেষ হওয়ার আগে বলেছিলেন যে এদেরকে গুলি করে যেভাবে মারা হচ্ছে, আন্দোলন নামের যে শব্দ বাইর হওয়ার পরেই আপনারা রাজাকারের তকমা দেন, স্বাধীন রাষ্ট্র, একটা গণতন্ত্র বলেন আপনারা আছে, সংসদ আছে, একটা স্বাধীন রাষ্ট্র, এখানে কিন্তু আপনার বিরুদ্ধে আপনি একজন প্রতিবাদ করবেই, বলার সাথে সাথে আপনি গুলি করবেন, সেই প্রতিবাদটাও ছিল রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায়। হয়তো আরও বেশি করা যেত, হয়তো বা পারতেন না, এটা ওনার কাছ থেকে হয়তো আমরা ব্যক্তি হিসাবে দলের অনেক নেতারা, অজস্র নেতারা কিন্তু একসাথে বসে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ছিলই, মানে আপনাদের দলে নিয়েই তারা সরকার গঠন করেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে কিন্তু জাতীয় পার্টি ছিল, কিন্তু একটা সমালোচনা করা বিরোধী দলের জায়গা থেকে এবং তীব্র প্রতিরোধ করা বা তীব্রভাবে সমালোচনা করার মধ্যে একটু পার্থক্য বোধ হয়ে আছে, একটু না অনেকখানি। আমি সেটা আপনার কাছ থেকে নিশ্চয়ই জানতে আসবো যে পরবর্তীতে জাতীয় পার্টি এখন কি করতে চায়। আমি একটু ডক্টর আনম এহসানুল হক মিলনের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে পরিস্থিতি এখন আসলে চলছে সেটা জনমনে একটা অস্বস্তিকর পরিস্থিতি, কারণ তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার চেয়েছে, সুষ্ঠু নির্বাচন চাই, সব কিছু ঠিক আছে, কিন্তু এখন সব কিছু কেমন জানি অস্থির। কোথা থেকে হামলা হবে, কোথায় আমি রাস্তায় হেনস্থা হব, কোথায় আমাকে কে ধরে নিয়ে যাবে, কোথায় আমাকে খুন করে ফেলবে, কোথায় আমার জায়গাটা দখল হয়ে যাবে, মানে এককভাবে জনগণ এই শঙ্কার মধ্যে আছে। এবং এই শঙ্কার মধ্যে থাকার অন্যতম কারণের জায়গা বলা হচ্ছে, যেহেতু আপনারা 16 বছর ক্ষমতায় ছিলেন না, আপনাদের তরফ থেকে অনেকে এসে সেটা করার চেষ্টা করছে, যেহেতু তারা এখন মুক্ত। এই অভিযোগের জায়গা থেকে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং বিজ্ঞ আলোচক দ্বয়কে। প্রথমেই আমি এটা আমার এই দ্বিতীয় স্বাধীনতার পর প্রথম আমার শো টকশোতে এসেছি, অনেক ধন্যবাদ আসার জন্য। সেজন্যই আমি প্রথমে আন্তরিকভাবে অভিবাদন জানাবো আমাদের জেনারেশন জিকে, যাকে আমরা জেন জি বলি, এবং সেই সাথে শহীদ যারা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমার কোচও 3 জন শহীদ হয়েছেন। এইবার বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের স্বাধীনতা পেয়েছি। অতএব আমরা আলোচনা যেদিকে যাচ্ছি যে দিস গভর্নমেন্ট উইল বি এ ফেইলিউর গভর্নমেন্ট, সেদিকেই বোধহয় আলোচনাটা যাচ্ছে। আমি একদমই না,
একদমই না, একদমই না। তাহলে কারণ যে এটা খুবই প্রশ্নগুলি খুবই খুবই দ্রুত সময়ে এই প্রশ্ন আসার কথা, কারণ 10-12 দিনে সরকার সফল কি ব্যর্থ এটা আসার প্রশ্নই ওঠে না। তাহলে আপনারা আলোচনা করছেন যে জীবন নিয়ে আমরা শঙ্কিত, আমরা চিন্তিত, কখন কোথায় কি ঘটছে এটা নিয়ে আমরা শঙ্কিত। দেখুন, এই নিউ জেনারেশন যেভাবে তারা এই আন্দোলনটি সুসংগঠিত করে এবং এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিয়েছে, যেটা আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি, এই কথাটি প্রথমে স্বীকার করতে হবে। তারপর আমি কোনো অবস্থাতেই মনে করি না, বিশ্বাস করি না যে এই মুহূর্তে আমরা শঙ্কিত, আমরা উদ্বিগ্ন, আমরা ভীত, আমরা সংশয় ন। এই যে একটা হ্যাফেজার্ড অবস্থা, এটা অবশ্যই আছে, কারণ যে শাসন তারা চালিয়েছে এর ব্যাখ্যা আমাকে দিতে হবে না। গত প্রায় 16টি বছর ধরে, তার আগের সময়গুলো আপনাকে এতে ইনক্লুড করতে হবে, 96 থেকে 2001 পর্যন্ত। সেই সময় শাসন ব্যবস্থাও আপনাকে এই সাথে আনতে হবে। তার সাথে আনতে হবে সেই 71 থেকে 15ই আগস্ট 2075 পর্যন্ত। এই ক্রোনোলজিক্যালি যদি আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে সেপারেশন করে একত্রে এটাকে কিউমুলেট করেন, তাহলে এই প্ল্যান অ্যান্ড ডিজাইন আজকে নয়, সে এত বড় একটা এভারেস্ট তুল্য তাদের কনস্পিরেসি, যেটা 1/11-এ এসে একবার হয়ে গেল, সেখান থেকে ধারাবাহিকতা হলো, এই টোটালটাকে আমরা এত ছোট্ট নজরে দেখলে হবে না। সেক্ষেত্রে আমি বলছি যে আমি মোটেই উদ্বিগ্ন নই যে এই সরকার পারবে না। দেখুন, হেড অফ দ্য গভর্নমেন্টে যিনি হয়েছেন, তিনি পৃথিবীতে গুটি কয়েকের মধ্যে একজন, এবং উনি দায়িত্ব নিয়েছেন, এটা বুঝে শুনিয়ে নিয়েছেন। 84 ইয়ার্স একটি ভদ্রলোক, তিনি জীবনে যা পেয়েছেন, বাংলাদেশের সরকার প্রধান হওয়া, সেই পাওয়ার মধ্যে এটা অত্যন্ত ছোট, নগণ্য। অতএব এই চ্যালেঞ্জটুকু উনি নিয়েছেন এবং চ্যালেঞ্জ দেওয়ার মতো ক্যাপাসিটি ওনার রয়েছে, নিশ্চয়ই আছে। এবং যে পরিস্থিতিতে আমি সেটা বলছি যে উনি চ্যালেঞ্জ নিয়েছেন, তিনি সমস্ত কিছু সংস্কারে হাত দিয়েছেন, একটা বড় জায়গায় তিনি আছেন। এখানে আরেকটা পয়েন্ট আছে, আই হ্যাভ টু অ্যাড ইট। এই চ্যালেঞ্জের সাথে অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, অন্যান্য দলগুলিও সক্রিয়ভাবে ওনাকে সহযোগিতা করবেন। অ্যাজ ইফ টুডে আমরা সেই জায়গাতে এসেছি যে তাহলে বিচ্ছিন্নভাবে যা কিছু হচ্ছে, ভাঙচুর হচ্ছে, মিডিয়া হাউসে ভাঙচুর হচ্ছে, বাইরে ভাঙচুর হচ্ছে, কেউ যে চাঁদা আদায়ের অভিযোগ করছে, কারণ জমিটা বলা হচ্ছে আমার জমিটা নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এরকম হয়েছে এবং আপনাদের উপরের একদম হাইকমান্ড থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে, সেখানে শাস্তি দেওয়া হয়েছে, নানা জায়গায় নানা কিছু হচ্ছে। সেটা কি আসলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি এই প্রতিক্রিয়াটা ধারাবাহিকভাবে সামনে থাকবে? দেখুন, 15 বছর এই যে লেসন জাতি পেয়েছে, সেই লেসন নিশ্চিত দলগুলি পেয়েছে, এবং দলগুলো কিন্তু কম আত্মহতি দেয়নি, কিন্তু ফাইনালি আমরা এটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারিনি। পেরেছে এই ছাত্র জনতা, অভিভাবক প্লাস আমরা যারা দলগুলি রয়েছি, সকলের সমর্থনে এই ঘটনাটি ঘটেছে। এখন জমি তো আগেও দখল হয়েছে, যেমন আমার জমি দখল হয়েছে আগে, আমি আমারটা ফেরত পাচ্ছি। আর আমি যদি দখল করি, দেখুন, অপেক্ষা করুন, অ্যাডমিনিস্ট্রেশন যখন রুল ওভার করতে শুরু করবে, জমি ফেরতই দিতে হবে। স্বাভাবিক যে ইনসিডেন্টগুলো হচ্ছে, এই ইনসিডেন্টগুলো তো সবসময় হচ্ছে। আমরা তো আগে কিছুই হলেই শুনতাম জামাত বিএনপি করছে, এখন তো আমরা জামাত বিএনপিকে বলতে পারি না, কিন্তু আমরা জানি পার্শ্ববর্তী দেশে বসে কে ষড়যন্ত্র করছে। আমরা এমনকি ভিডিও কনফারেন্সে দেখতে পাচ্ছি যে যেই সংসদ ভেঙে গিয়েছে, সেই সংসদে এমপিদের বলছে যে তোমরা রেডি হও, এবং এমপিরা বলছে যে আমরা আছি আপা, আপনার জন্য আছি, ভয় পাবেন না। তাহলে ষড়যন্ত্র কি শেষ হয়ে গিয়েছে? এই জায়গাটিতে আপনি আসতে হবে, কারণ কারা আজকে সবচেয়ে বেশি লুজার, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের এই দ্বিতীয় বিপ্লবে, এই স্বাধীনতা হওয়ার পরে পার্শ্ববর্তী দেশের তাদের যে লসের, তাদের যে ড্যামেজ হয়েছে, সেটা কি আপনারা একবার অ্যাকাউন্টেবিলিটিতে এনেছেন? তাহলে ওয়াই দে উইল গিভ আপ? দে ক্যান নট গিভ আপ। তো সেই জায়গাটিতে যদি কেউ বসেই থাকে যে আমাকে গিভ আপ করা যাবে না, এবং তাদের শিকড় এখানে রয়ে গেছে, শিকড় কি মূলোৎপাটিত হয়েছে? বা যারা তাদের একদম হয়নি, এবং যে পরিস্থিতিতে তারা আছে, তারা বারবারই ফেরার চেষ্টা করবে এবং নানাভাবে চেষ্টা করবে। কিন্তু যে জায়গাটাতে দেশ যেতে চাইছে, আপনারা যারা আছেন এখানে রাজনৈতিক নেতারা, তারা তো একটা সুষ্ঠু, তাদের বাদ দিয়ে একটা সুন্দর দেশ চান এখন এই মুহূর্তে গোছানোর জন্য। কিন্তু এখন এই মুহূর্তে যে ঘটনাগুলি, আমি বারবারই বলছি, আমরা কাকে বাদ দিয়ে চাচ্ছি?
যে আওয়ামী লীগ যেহেতু তারা একটা 16 বছরের অপশাসন দুঃশাসন শেষ করার পর দেশ থেকে তারা They're চলে out of গেছে, the scene, হ্যাঁ, they're out আমরা of the সেটাই chapter. বলছি যে বাকি যারা আছে সবাই মিলে একটা সুন্দর দেশ গঠন করতে চায়। তাহলে আপনি বলছেন যে হ্যাঁ জমি দখল হোক বা যা কিছুই হোক না কেন সেটা তো আগেও অনেকবার হয়েছে, তাহলে আগের ধারাবাহিকতা যদি আমরা রাখি তাহলে কি আমরা সুন্দর করে আসলে কিছু করতে পারবো কিনা? কথাটাকে মিসলিড করবেন না। জমি আমারও দখল হয়েছে, আমি ফেরত পেয়েছি। যদি এখন আবার দখল হয় তাহলে আবারও ফেরত পাবেন। আপনি দেখুন না, এই গভর্নমেন্টকে কাজ করার সুযোগ দিন। আপনি জমি দখল হচ্ছে, জমি ফেরত পাবেন কি পাবেন না, ইউ জাস্ট ওয়েট এন্ড সি। আমরা এই মেসেজটাই ল এন্ড অর্ডার তারা যেভাবে ঠিক করে আসছে তাদেরকে ঠিক করতে দেন। আমরা একদম এই বার্তাটাই আপনাদের কাছ থেকে যারা করছে তারা যে এই কনসিকুয়েন্স, তারা যে এই মিউজিক ফেস করবে না এটা আপনি বলতে পারেন একদম। না। আমরা এই বার্তাটাই আপনাদের কাছ থেকে নিতে চাইছিলাম, কারণ এই বার্তাটা নিশ্চয়ই দর্শকও নিচ্ছে একই সাথে। আমরা ফিরছি যে রাজনৈতিক সংস্কৃতির আসলে আরও কোনো পরিবর্তন হবে কিনা, বিরতির পর জানতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে আছি আলোচনায় যে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আসলে হবে কিনা। রুহিন হোসেন প্রিন্স আমাদের সাথে আছেন। রুহিন হোসেন প্রিন্স, সবসময় পালা বদলে আমরা দেখি যে সবাই সবসময় প্রতিশ্রুতি দেয় যে সব কিছু পরিবর্তিত হবে, প্রতিশোধ পরায়ণ হবে না, জমি দখল, হুমকি ধামকি, পুলিশকে তারপরে আমলাদের কাউকে প্রশাসনকে কখনোই দলীয়করণ করা হবে না, সব সরকারই বলে, কিন্তু সেটা পরিবর্তিত হয়ে যায়। এইবার কি এইরকম একটা ধাক্কা খাওয়ার পর আসলে সেই সংস্কৃতির পরিবর্তন হবে? না, পরিবর্তন আমি কথাটা এইভাবে পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা সিদ্ধান্ত যদি এরকম সেই পরিবর্তন করতে হবে, এবং করার একটা সুযোগ হচ্ছে যারা সরকার আছে দলীয় সরকার না, এবং তারা বাইরের থেকে সাপোর্ট পাচ্ছেন। সুতরাং যে কথাটা বললাম যে ওনারা একেবারে একটা স্বচ্ছতা নিশ্চিত করুক। যেমন ধরুন যে আলোচনাটা আগে করেছিলেন, আমরা ওনাদের সাথে দেখা হয়ে বলেছিলাম যে এখনও হয়তোবা আপনারা ঠিকঠাক মতো হতে পারেন নাই, তথ্য উপাত্ত জানেন না, নানা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনও ঠিকমতো করতে পারছে না, কিন্তু আপনাদের মেসেজটা প্রথমে দিতে হবে। কেউ যদি এরকম কিছু করো, দলবাজি করো, পাল্টা এক দলকে বাদ দিয়ে আরেকটা করো, আমরা পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত বিদায় করব। আমরা যে একজনকে হয়তো দলীয়করণ করে কেউ এখানে জায়গা দখল করছে, আমরা ওইখানে নির্দলীয় এবং দক্ষ ব্যক্তিকে ওইখানে আমরা রিপ্লেস করব। যদি কেউ সাময়িকভাবে জোর করে করে থাকো সেও বিদায় হবা। আমরা এই কথা বলেছি যে আপনি এই প্রচারের জায়গায় চলে আসেন এবং কিছু বাস্তব জায়গায় যান। আর এইখানে আমরা যারা আছি, আমি বলতে আমরা শুধু দল না, সাধারণ দেশের মানুষ। এই যে আপনি যদি 18 কোটি লোক বলেন তাহলে 36 কোটি চোখ, 36 কোটি না হোক, এই চোখগুলোকে আপনি ওপেন করে দেন যে আপনারা যেখানে এই ধরনের অনিয়ম অমুক দেখবেন, এই যে ক্যাটাগরিগুলো আমাদেরকে জানান, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আমি পরীক্ষা নিরীক্ষা না রাখলে তো হবে না, প্রতিহিংসাপরায়ণ হয়ে করতে পারে। আমরা মনে করি যে এইবার এটা সম্ভব, তাই কারণ ওনারা যেটা আসছে অন্তর্বর্তীকালীন, আর ওনারা তো নিশ্চয়ই ওই ধরনের কোনো আমরা আশা করব যে কোনো দল করার খায়েশ যেটা হয়, ক্ষমতায় এসে দল করলাম তাহলে কিন্তু অন্য তরিকা হবে, ক্ষমতায় এসে আরও দীর্ঘায়িত করার তাহলে কিন্তু অন্য তরিকা হবে। যে তরিকাগুলো বাংলাদেশে আমাদের অতীতের অভিজ্ঞতায় দেখেছি তার ফলাফল ভালো হয় নাই। সুতরাং সেই জায়গাগুলো যদি না করেন, আমি আশা করি করবেন না, কারণ এইখানে অনেককে আমরা চিনি। যেমন ধরুন দেখলাম আমাদের অর্থ উপদেষ্টা একদিন যেটা বললেন, আমি পজিটিভ বলছি, যে আমরা কোনো তথ্য হাইড করব না, যা সত্য তাই তুলে ধরবো। আমরা দেখলাম যে আমাদের আরেকজন উপদেষ্টাই যে জ্বালানি নিয়ে যে এতদিন কথা বলছি, কত গল্প শুনে আসছি, উনি বললেন যে এইরকম দাম বাড়বে না গণশুনানির মতো কিছু ছাড়া। আমরা শুনে আসছি রেন্টাল, কুইক রেন্টাল, ওই যে তাদের দায় মুক্তি করেছিল এটা নাকি বাতিল করা যায়। উনি কিন্তু অলরেডি বলেছেন যে আমরা এটাকে স্টপ করলাম, বাতিল করলাম। প্রকল্প নিয়ে এত গাদ গল্প, ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের শ্রদ্ধেয়জন যিনি অনেকদিন ধরে বলে আসছেন, উনি দেখলাম যে আজকে বলছেন যে অনেকগুলো প্রকল্প এটা অপ্রয়োজনীয় ছিল, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করবো। কারেক্ট। তা আমি বলছি যে এইটা যদি আমরা দেখতে পাই যে ওনারা এটা করছেন, আমাদের কাছে যদি স্বচ্ছতা থাকে, বাইরের যদি সমর্থন থাকে, অবশ্যই ওনারা পারবেন। এই কাজগুলো সেখানে সংকট কি? তারা যদি দল গঠন করতে চায়, ছাত্ররা বা তারা যদি দল গঠন করতে চায়, তাহলে কেন সংকট কেন? না, আমি সেইটা যদি ধরেন, আমি জেনারেলি বললাম, দল গঠনের যদি বলেন অধিকার তো সবারই আছে, সেটাই বলছি। আপনি একটা দল করতে পারেন, যে কেউ করতে পারে, কিন্তু বলছি ক্ষমতায় থেকে অতীতের অভিজ্ঞতা যদি বাংলাদেশে সেটা ভালো ফল আনারা বলছেন আপনি, তাহলে এটা আমি বলছি তাহলে কিন্তু আপনি প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে। আচ্ছা, নিশ্চিত থাকেন। আমি একটা পয়েন্ট বললাম, এই জায়গায় এখন যদি ধরেন ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, যে ঘটনাগুলো এখন ঘটেছে, আমরা যদি ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, পরস্পরের সম্পর্ক আছে, পরিচয় আছে, এই জন্য সুযোগ সুবিধা দেওয়ার আশা করি কিছুই ঘটবে না। আমি কোনোটাই কোশ্চেন করছি না। আমি বলছি যে এনাদের কাছে সেইটা আমরা সেই ভরসা রাখতে চাই যে ওনারা এই পজিটিভ কাজ করবেন, স্বচ্ছতা নিশ্চিত করবেন, জবাবদিহিতা নিশ্চিত করবেন, আর সব কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবেন। আর আমরা অবশ্যই
এই পজিটিভ কাজের সপক্ষে এবং আপনারা সহায়তা করবেন, এটিও তাজ রহমান। একদম রাজনৈতিক দল হিসেবে আপনারাও বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবেন, এবং এই মাত্র 10-12 দিন হওয়া সরকারের পক্ষে এককভাবে কিছু করা সম্ভব নয় যদি রাজনৈতিক দলগুলি তাদেরকে সহায়তা না করে। যা কিছু বিশৃঙ্খল অবস্থা এখন দেশ জুড়ে তৈরি হয়েছে, মানে আপনাদের কি পরিকল্পনা যে কেমন করে তাহলে সরকারকে আপনারা সাহায্য করতে পারবেন? দেখেন, শুরু থেকেই কিন্তু বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, আমরা বিএনপি, জামাত সহ বামপন্থী সবাই বলছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই, সংস্কারের প্রয়োজনীয় যেগুলো তারা করতে পারবে। এর কারণটা হলো পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে যায় তখন এই সংস্কারগুলো করতে পারে না, এনি পলিটিক্যাল পার্টি। এই সংস্কারের প্রয়োজন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল রিফর্মটা করতে হবে, আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি পুলিশের রিফর্ম করতে হবে, আপনাকে ইলেকশন কমিশনটাকে রিফর্ম করতে হবে। ইলেকশন কমিশনটা একদম মাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশনে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন তারা সব পলিটিক্যাল পার্টির শেল্টার নিয়ে, সহযোগিতা নিয়ে করতে হবে। গত ইলেকশনের আগে ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়টা হলো যদি ইলেকশন কমিশন গঠন করতে হয় তাহলে চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী অ্যান্ড অপোজিশন লিডার, এই তিনজন থাকতে হবে। আমাদের এখানে 3-4 করেন আপনি, এরা ছাড়া কোনো ইলেকশন কমিশন গঠন করা যাবে না। আইনে সেটা বদ্ধ করে সংবিধানে পরে যখন নেক্সট পার্লামেন্ট হবে এটা পার্লামেন্টে আমাদের সংবিধানে ঢুকাই নিতে হবে। দ্বিতীয় হলো পুলিশের রিক্রুটমেন্ট, যেটা গভর্নমেন্ট রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরেই পুলিশের এই কর্তারা যারা সরকারের পায়ে ধরে সালাম করা, সরকার প্রধানের মন্ত্রীদের পায়ে করে সালাম করা, প্রমোশন নেওয়ার জন্য ভালো ভালো অফিসারকে আপনি ফেলে দিয়ে রেখে দিলেন, ওএসডি করে রেখে দিলেন। আর যারা সালাম করে হারুনের মতো রাজনৈতিক দলকে ধরে নিয়ে টাকার মেশিন বসে প্রতিদিন আসে লেকশোর হোটেলে বসে গল্প করে বলা শুরু করে দিলে বড় বড় রাজনৈতিক নেতারা বলে এর ব্যাপারে একটু চুপ থাকেন তো, এইসব বন্ধ করতে হবে। এই হারুন, বিপ্লবরা যে রাজনৈতিক দলরে যেভাবে নিয়ে অত্যাচার করেছে, এই জিনিসগুলো তো পলিটিশিয়ানদের উপরে এই আমলারা বা এই পুলিশরা তো পারে না, এদেরকে উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারে এটা করা। দুর্নীতি বমি মন্ত্রণালয়ে আপনি একটা ফাইল নিজের একটা কাগজ নিজের নামে নিতে যাবেন, টাকা না দিলে আপনি সেটা সম্ভব না। সবচেয়ে বেশি দুর্নীতি বমি মন্ত্রণালয়, তারপরে বিদ্যুতে যেটা বলেছে অলরেডি সিপিডি। আপনার এইগুলো এই দুর্নীতিগুলো কীভাবে একদিনে তো সম্ভব না, 1 মাসেও সম্ভব না, ইনফ্যাক্ট 1 বছরে পারবে কিনা সেটা সম্ভব না। রন্দে রন্দে দুর্নীতি, রন্দে রন্দে পলিটিক্যাল পার্টি বসে আছে, রন্দে রন্দে আপনার সবচেয়ে বসে যে ডিজেফআই, যেখানে আয়নাগর হিসাবে খ্যাত, যে ডিজেফআই ইলেকশনে কারে নির্বাচনে নিবে কারে নিবে না তারা এই সরকারি দল বলে দিত, সরকার প্রধান বলে দিত, ধরে নিয়ে আমারে না যদি তাদের কথা শুনি এমপি না হলে এমপি নেই সরে যাব। এগুলো আপনাকে ঠিক করতে হবে। আপনাকে আপনার আইন শৃঙ্খলার সবচেয়ে অবনতি এখন রাস্তাঘাটে আপনি বের হলে, আপনি যেটা বলেছিলেন মিলন ভাইকে যে কে কারে ধরে নিচ্ছে, কে কারে মারছে, এটা অজস্র হয়ে যাচ্ছে। গাড়ি চেক করছে পোলাপানরা, তারা এই স্বাধীনতা অর্জন আমাদেরকে দিয়েছে সেকেন্ড, ভেরি গুড, এটা আমরা সারা জীবনে দেশের ইতিহাসে লেখা থাকবে। পৃথিবীর অন্য অন্য দেশে অভ্যুত্থান হয়েছে, অজস্র দেশে হয়েছে, আরব স্প্রিংয়ে হয়েছে, কিন্তু কোনো দেশে পুলিশ কিন্তু আত্মগোপনে চলে যায় নাই। দ্যাট ইজ দি ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি ইন বাংলাদেশ। আপনি গ্রিনিচ বুকে এটা লেখা থাকবে, উইকিপিডিয়া লেখা থাকবে যে পুলিশ আত্মগোপনে গেছে। কেন? পুলিশ তো এই 2,13,000 পুলিশ তো সবাই করাপশন, 50,000 ম্যাক্সিমাম 50,000, আর বাকিগুলো তো নিরীহ পুলিশ রে। এদের কারণে এই করাপ্টেড অফিসারদের কারণে বাকি পুলিশগুলো আজকে আত্মগোপনে আজকে কাজ করতে আসছেন। এখনো বোধহয় 1 লক্ষর মতো পুলিশ অফিসার নাই। এই জিনিসগুলো ঠিক করার জন্য জাতীয় পার্টি বলেছে, জাতীয় পার্টি চেয়ারম্যান বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই। এই সরকারেরও মাথায় রাখতে হবে কিংস পার্টি তৈরি করা, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আপনারা দল তৈরি করার পায়তারা না করে দেশকে ঠিক করে যদি যেতে পারেন, দেশের মানুষ সারা জীবন আপনাদেরকে মনে রাখবে। এবং রাজনৈতিক দলগুলোরও এত তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য অবিনাশ যদি থাকে, তাহলে আমাদের যে অর্জন, যেটা আমরা 15 বছরে যেটা ব্যাহত হয়েছে, সেটা আরও বেশি হবে। ডক্টর আনম এহসানুল হক মিলন, অনেকগুলি কথা এটিও তাজ রহমান বলেছেন, যার যার কিছু সংস্কার তারা লাগবে এবং তারা সেটা চাইছেন এবং তা করার জন্য নির্ধারিত সময় তারা দিতে চাইছেন। কিন্তু আমরা বরাবরই দেখি যে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্দলীয় সরকার, কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যাই কিছু আমরা বলি না কেন, তারা যা কিছু করে না কেন, পরবর্তী যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসে সব কিছু পরিবর্তন করে ফেলে। আওয়ামী লীগকে আমরা তা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তারা বাতিল করে দিয়েছে, নানা ধরনের সংস্কার করেছে যাতে তারা ক্ষমতায় থাকতে পারে। এই যে রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতি, যে আগের সরকার যা করেছে আমি তা বাতিল করে আমার মতো করে দলটাকে সমস্ত কিছু বুঝাবো, এটার কি পরিবর্তন হবে? অফকোর্স পরিবর্তন হতেই হবে এবং হবে। আসলে আমাদের দেশে প্রবলেমটা হলো সিস্টেম, দ্যাটস দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম। আমাদের যে কনস্টিটিউশন ইনস্টিটিউশনগুলো এগুলি ভেঙে দেওয়া হয়েছে। ধরুন নির্বাচন কমিশন, তার কি শুধু দায়িত্ব যে আওয়াল সাহেব বলতেন যে কে আসলো না আসলো এটা আমার বিষয় নয়, আমি নির্বাচন করিয়ে দেব, শুধু একটি নির্বাচন করাই কি ওনার দায়িত্ব? উনি কি রাজনৈতিক সংগঠনগুলোকে, দলগুলোকে মনিটরিং করেছেন? না। উনি কি নির্বাচনের যে সিস্টেম,
আমরা তো এখন এই দুনিয়ায় আমরা দেখলাম যে যে গ্রুপেরা তারা এই মিডিয়া দিয়ে ফেসবুক দিয়ে তারা এত বড় একটা আন্দোলন করে ফেললো। আমরা কি দেখতে পাচ্ছি না যে অন্যান্য দেশের নির্বাচনগুলো কমিশনগুলো কি কাজ করছে? আমাদের দেশে একটি দল যখন মনোনয়ন দেয়, এই মনোনয়ন পদ্ধতিটা তো তাদের বলে দেওয়া উচিত যে যদি ডেমোক্রেটিক পদ্ধতিতে মনোনয়ন না হয়, এইগুলো তো নির্বাচন কমিশনের মনিটরিং করা উচিত। দলগুলির ভিতরে গণতন্ত্র আছে কিনা আসলে এভরিথিং দে হ্যাজ টু মনিটর। তারা এইভাবে গায়ে সারায় একটি দলকে ক্ষমতায় এনে দেওয়ার জন্য তারা কাজ করছিল। এখন সেই জায়গা থেকে তাদেরকে নতুনভাবে সব কিছু ভেঙে চুড়ে আবার নতুনভাবে তৈরি করতে হবে এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন যদি দলগুলিকে প্রতিনিয়ত মনিটরিং করে এবং দলের নমিনেশন হতে শুরু করে প্রাইমারি ইলেকশন হতে শুরু করে প্রত্যেকটা বিষয়ে যদি তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্র্যাকটিস করতে হয় এবং সেটা বাধ্যবাধকতামূলক যদি করে, তাহলে কি করে আমরা ভাববো যে এই দেশে ঠিকমতো ইলেকশন হবে না? এই জায়গাটি এখন আমাদের আবার যেতে হবে, সেই জন্যই কাজ করছে। আপনারা কিংস পার্টির কথা বলছেন, কিংস পার্টি শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড। আপনি দেখেন, আমরা যদি পলিটিক্যাল মার্কেট শেয়ারে আসি, তাহলে আমরা বলবো যে আওয়ামী লীগের 40% শেয়ার ছিল, আমরা বলবো যে বিএনপি 30% শেয়ার, 35% শেয়ার ছিল, আদার্স শেয়ার ছিল। ইটস অ্যাজ এ হোল উই আর স্টেক হোল্ডার, তাই নয় কি? এই স্টেক হোল্ডারের মধ্যে যখন আপনার 40% চলে গেল, সেই জায়গাটা ভ্যাকুয়াম ক্রিয়েট হলো। এই ভ্যাকুয়ামে নতুন কেউ আসতে পারে। Why don't you invite the new people comes and let it be in the politics? It will create a competitive environment. আর আমরা পুরনো দলগুলো এবং পুরনো রাজনীতিবিদরা যারা এই নিউ জেনারেশনের সাথে আমরা একত্রতা ঘোষণা করতে হবে, there is a huge gap, আমরা তাদের বুঝতেই পারছি না। সেই জায়গাটিতে আমাদের অ্যাড্রেস করতে হবে। আপনি দেখুন, আমরা সকলে ধারাবাহিক রাজনীতি করি, ডোন্ট টেক ইট অ্যাজ এ অফেন্স। আমরা কি জেনারেল ইব্রাহিম হয়ে গিয়েছি যে আমাদেরকে নির্বাচনে যেতেই হবে? আরে বীর মরে একবার, কাপুরুষ মরে শতবার, এসে সব তো মরলেনি। কিন্তু সেদিন যদি নির্বাচনে না যেতেন, জাতির দেশের চিত্রটা আলাদা হতো। তাহলে আমি বলবো যে জোর করে নির্বাচনে নিয়ে যায়, এই কথাটি আমি বিশ্বাস করতে রাজি না। বিএনপি কিন্তু জোর করে নিতে পারেনি। আমি সেই প্রশ্নই করেছিলাম যে আসলে জোর করে কখনো করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গায় সঠিক থাকে যে আমরা বদলাবো দেশ, তাহলে দেশ বদলায়। রাজনৈতিক দলগুলি পুরনো ধাঁচের একটা ধারাবাহিকতা নিয়ে আমরা সেই জায়গাটা যাচ্ছি, কিন্তু এই নিউ জেনারেশন ইজ নট দেয়ার। হ্যাঁ, তারা পরিবর্তন করতে পারে, কিন্তু পুরনো রাজনৈতিক দল যারা আপনারা বছরের পর বছর রাজনীতি করেছেন, এই দেশের মানুষ মানেই আপনাদের চেনে রাজনীতি দল হিসেবে, তাদের কোনো পরিবর্তন আসলে হবে কিনা সেটাই শেষ মুহূর্তে আমি জানতে একটা বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। দেশের জনগণ আসলে সব রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের সুযোগ সুবিধা, তাদের নিরাপত্তা, তাদের সুখ দুঃখ সবকিছু রাজনৈতিক দলগুলো দেখবে বা সরকারে যারা আছে তারা দেখবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে শুধু সরকারের উপর নয়, সকল রাজনৈতিক দলের উপরেও এখন জনগণ তাকিয়ে আছে যে দেশটা তাদের মতো করে একটা জায়গায় যাবে। কি মনে হয় রহিনুল হোসেন প্রিন্স জি, আসলে কি করলে জনগণ এখন এই মুহূর্তে একটা আশার জায়গা, স্বস্তির জায়গা, সকল কিছুই তাদের মধ্যে তৈরি হবে? আমি একেবারে ছোট করে যদি বলি, ধরুন আমি উপস্থিত মতো বলছি, এই যে সরকার আমি বলেছি তার সামনে কিন্তু অনেক অপরচুনিটি, গণঅভ্যুত্থানের মধ্যে গঠিত সমর্থন আছে, তাদের দলের নিরপেক্ষ অবস্থান আছে। তারা নিশ্চিত বলুক দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করবে, উদাহরণ দিলাম, একদম, এবং সেটা নিশ্চিত করুক, সবার সাপোর্ট পাবে। আপনি এই যে দুর্নীতি বিরোধী যে অভিযান, যে কাজগুলো হয়েছে, সেই কাজটা তারা করুক। আমার গ্রামে মনে রাখতে হবে, এই বাংলাদেশ কিন্তু বাঁচায় রাখছে গ্রামের কৃষক। তার তিনি কম মূল্যে ফসল উৎপাদন করবে, ন্যায্য দাম পাবে, আপনি আমি এখানেও সাশ্রয় মূল্যে কিনবো। আমরা অনেকদিন ধরে বলছি, কারণ সিস্টেমের আলোচনা কিন্তু চাঁদাবাজিটা বন্ধ হলে অর্ধেক কমে যাবে। হ্যাঁ, তাহলে এটা করতে হবে, চাঁদাবাজি বন্ধের সাথে আপনি ওইখানে একটা উৎপাদক সমবায়, ক্রেতা সমবায়, আমরা অনেকদিন ধরে বলি, এবং এই গভর্নমেন্টে অনেকে আছেন ইকোনমিস্ট, তাদের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে। তাহলে সিস্টেম বদলের, আগেরটা বললাম যেটা, আর সিস্টেম বদলের ন্যূনপক্ষে এরকম একটা কাজ করুক। তারা নিশ্চিত করুক যে বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ যারা শ্রম করছে, যে এই যে আমাদের শ্রমিক সহ এইখানে কোনো মালিক লুটপাট দুর্নীতি করবে না, তার ন্যায্য মজুরিটা নিশ্চিত করবে। তাহলে আপনি মানুষের ওই জায়গাটা নিশ্চিত করেন, আর এইখানে দুর্নীতি বিরোধী জায়গাটা করেন। আর বাংলাদেশ, এটা মনে রাখতে হবে যে দীর্ঘদিন যে ভোটের অধিকার নেই, আমরা কিন্তু আবার বলছি ভোট কালকে চাচ্ছি না, কিন্তু পুরো সিস্টেম আমাদের আলোচনায় কিন্তু সবার আলোচনা আসছে, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমাদের যে গণতান্ত্রিক আচরণ করা দরকার, নিজেদের যদি আমাদের যে জায়গাটায় থাকে সেটাকে অবশ্যই আমাদেরকেও পরিবর্তন করতে হবে। আমি এক সেকেন্ডে খালি একটু সময় নিয়ে বলি, দেখুন একটা রাজনৈতিক দলের ডেমোক্রেটিক কিনা তার অন্তর্পক্ষে 3টে ইন্ডিকেটর যদি বলেন, তিনি যে কর্মসূচি ঢেলে করছেন সেটা তার দলের কর্মীদের অনুমোদন নিয়ে করছেন কিনা, 2 নম্বর নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে করছেন কিনা, 3 নম্বর আর্থিক স্বচ্ছতা আছে কিনা।
এই কাজ করবেন। আর নিশ্চয়ই এখনো তো আমরা ওই যে মানে আমাদের তো নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত, আমরা তাদের মনিটরিংটা এই আলোচনা আসছে, সেটাও করতে হবে। এটিও তাজ রহমান, কি আপনার কি মনে হয়? সবচেয়ে বড় প্রধান কাজ যেটা আমি প্রথম আমার ফার্স্ট সেগমেন্টে বলেছি, আইন শৃঙ্খলাটা হাত কন্ট্রোলে নিতে হবে। সবে চাচ্ছে, সব দল চাচ্ছে। এই যারা আজকে বসুন্ধরার মিডিয়াতে অ্যাটাক করেছেন, XYZ মিডিয়া, কোনো মিডিয়াতে অ্যাটাক করা, আমরা রাজনৈতিক দল যারা এখানে বসে আছি যারা, আমরা এটা সমর্থন করি না। তবে হ্যাঁ, মিডিয়াগুলোকে মনে রাখতে হবে, কোনো দলের লেজুর ভিত্তিক রাজনীতি হলে কিন্তু এটা পরিণামটা ভালো হয় না। এটা থেকে বেরিয়ে আসতে হবে। মিডিয়ার স্বাধীনতা দিতে হবে, যে সরকার আসবে মিডিয়াকে চাপাই ধরতে পারবে না, তারা যেন তাদের স্বাধীন মতো কাজ করতে পারে। আর লাস্টলি যেটা আপনাকে আমি বলতে চাই, আপনার ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করে এই সরকার, বাকি সরকার আসিয়া নির্বাচন দিয়েও কাজ হবে না। এনায়েতুর রহিম একজন নাম ধরে বললাম, সাবেক বিচারপতি, যিনি আপিলের ডিভিশনের একজন ছিলেন, চেম্বার জাজ প্রধান ছিলেন, উনি বলছেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। একজন বিচারপতি ডাইরেক্ট, যার অন রেকর্ড আছে, এই শব্দ যদি বলে, ওনার আদালতে একজন আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থীরা গেলে তাহলে তো ওই শপথপত্রের বিচার পাবো। এই জিনিসগুলো আপনাকে অ্যাবসলিউটলি আইনে যারা আছেন বন্ধ করতে হবে। কোনো লেজুর ভিত্তিক দলের হইতে পারবেন না। আপনি ইনস্টিটিউশনাল পোস্টে আসেন, ইনস্টিটিউশনাল মতো কাজ করেন। একদম। ডক্টর আনোয়ার হোসেন হল, আমি যে কথাটি আগেই বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি কনস্টিটিউন্সি না হোক, মেজরিটি কনস্টিটিউন্সিতে বিএনপি, আওয়ামী লীগ, জামাত এরাই মেজর শেয়ারটা হোল্ড করে। সেখানে যখন আপনি আওয়ামী লীগ চলে গেল, তখন রেসপন্সিবিলিটি লাইজ টু বিএনপি, জামাত অ্যান্ড আদার্স, ইসলামী দল বা অন্যান্য বামপন্থী দল। এখন আমরা সকলেই যেহেতু এই জেনারেশনকে সাপোর্ট করেছি এবং এই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, তাহলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের উপরে আসে। নট দিস কারেন্ট গভর্নমেন্ট, দে আর নট স্টেবল ইয়েট। আমার কোচে হয়তো আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি এত অত্যাচারের পরে, কারণ আমরা সেখানে রুখে দাঁড়িয়েছি। সেইভাবে রুখে দাঁড়িয়ে হবে। দু একটা ইনসিডেন্টস এরকম হচ্ছে, সেটা নিয়ে আমরা এতটা কথা বলতে পারবো। কেউ কাউকে রুখে দাঁড়ালে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, আইন নিচ্ছি না, আমরা বলছি যে যখন ভাঙতে আসলো, পুরাতে আসলো, তখন তো আমরা তো দাঁড়িয়েছি। এখন নেক্সট তো গভর্নমেন্ট টেক ওভার করছে। আপনার এক সপ্তাহ, দেড় সপ্তাহ গভর্নমেন্ট তার কাছে আমরা এত এক্সপেক্ট করবো না, সময় দিতে হবে। তাই আমরা 2,13,000 পুলিশের মধ্যে 1 লক্ষই নাই, সেটা তারা কি করবে? অতএব তাদেরকে সময় দিতে হবে। এটা সমালোচনার সময় এখন নয়। আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইয়েস, দিস গভর্নমেন্ট উইল টেক ওভার। গুড। বিএনপি সুস্পষ্টভাবে বলেছে, বিএনপির ভিতরে যদি কোনো নেতা এই দুর্নীতি, চাঁদাবাজির সাথে জড়িত থেকে থাকে, তাদেরকে অলরেডি বহিষ্কার করা হচ্ছে। এবং এই যে আজকে আমি মন্তব্য করছি, এখানে মন্তব্য করার সময় আমাকে চিন্তা করতে হচ্ছে আমরা কি কোনো উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি কিনা। আমরাও সেটা অবশ্যই দেখেছি বিএনপির তরফ থেকে, যে একদম আপনাদের যারা ঊর্ধ্বতন যারা নেতা আছেন, শীর্ষ নেতা আছেন, তারা কঠোর হচ্ছেন। আমরা চাই যে সেটা আসলে নতুন একটা সংস্কৃতি জন্ম দেখ, যা কিছু আগে হয়েছে কিনা তার পুনরাবৃত্তি না হোক, এই দেশের রাজনীতি খুব সবার জন্য গ্রহণযোগ্য এবং প্রিয় হয়ে উঠুক, এটাই আমাদের আশা। সবাই থাকবেন রাজকাহনে।